হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইরান ইসরায়েল যুদ্ধের বেশ কিছু আপডেট আপনাদের জন্য নিয়ে এসেছি। আমার পূর্ববর্তী ভিডিওগুলো দেখবেন ধারাবাহিকতা বোঝার জন্য, আর আমার চ্যানেলটা দেখতে সাবস্ক্রাইব করবেন। আপনারা জানেন ওয়ার রিজেমশন হতে শুরু করেছে। অলরেডি আপনার সেকেন্ড রাউন্ডের যে পিস টকটা ছিল ওটা ভেস্তে গিয়েছে। জেডি ভেন্স অনেক আগেই আমেরিকা থেকে উড়ে এসেছে, তবে সে পাকিস্তানে ল্যান্ড না করলেও আশেপাশের কোথাও অবস্থান করছিল, যদিও গণমাধ্যমগুলোতে বের হয়েছিল যে সে পাকিস্তানে এসে ল্যান্ড করেছে। মূলত এখানে একটা প্রেস্টিজিয়াস ইস্যু চলে আসে যে পাকিস্তানে যদি জেডি ভেন্স আমেরিকার মতো একটা দেশের ভাইস প্রেসিডেন্ট যদি আগে চলে আসে, এসে বসে থাকে যে একটা পিস টক হবে সে আশায়, দ্যাট মিনস ওখানে পুরো বিশ্বের কাছে একটা আমেরিকার দুর্বলতা প্রকাশ পাবে। তার জন্য সে আসলে পাকিস্তানে এসে ল্যান্ড করেনি, সে আশেপাশের কোনো একটা ঘাঁটিতে হয়তো অবস্থান করছিল। যদিও বেশিরভাগ নিউজ এজেন্সি করেছে যে কি সে পাকিস্তানে চলে এসছে। হোয়াটএভার, এখন বিষয় হচ্ছে বেচতে গেল কেন? আমাদের যে এই পিস টকটা ছিল, পিস টকটা কেন বেচতে গেল? পিস টকটা বেচতে যাওয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে ইরান বলে দিয়েছে প্রথম থেকে যে সে তার 10টা যেই দিয়েছিল, শর্ত দিয়েছিল, এই শর্তগুলা থেকে সে কোনোভাবে নড়বে না। এর মধ্যে একটা ছিল হচ্ছে আপনার পারমাণবিক যে আপনার ইউরেনিয়াম এনরিচমেন্টের ব্যাপারে ইরানি যে ডেলিগেশন টিম ছিল বা ইরানি যারা লিডার আছে ওনারা কোনোভাবেই ছাড় দিবে না, এটা বলে দিয়েছে প্রথম থেকেই। কিন্তু আমেরিকা চাইছে এটাকে অন্য কোনো দেশে হস্তান্তর করতে বা আমেরিকা নিজেই সিজ করতে, বাট এটা ইরানিরা কোনোভাবেই মেনে নিবে না। ইভেন কি এটা ইরানি যে শুধু অফিসিয়ালরা মেনে নিবে না এরকম একটা কোনো বিষয় নয়। বিষয়টা হচ্ছে আপনার ইরানিয়ান ইভেন নেশন পর্যন্ত চাইছে না যে কি এদের এই ইউরেনিয়াম অন্য কোনো দেশের হাতে যাক বা ওরা এই বিষয়টা নিয়ে সারেন্ডার করুক। সো এটা বুঝতেই পারতেছেন যে অফিসিয়ালরা যদি চায়ও তাহলে জনগণ এই জিনিসটা মেনে নেবেন এবং তাদের উপর, অফিসিয়ালদের উপর এটা নানানভাবে প্রেশার আসবে। সো এই যে 10টা পয়েন্ট, ওগুলো থেকে ইরান কোনোভাবেই সরে আসবে না, ইরান স্পষ্টভাবে বলে দিয়েছে। এবং আমেরিকাও ওইটাও বলে দিয়েছে যে আমেরিকাও কোনোভাবে 10টা পয়েন্ট মেনে নেবে না, এগুলোর মধ্যে নেগোসিয়েশন করতে হবে। বাট ইরান বলেছে যে এই 10টা পয়েন্টের বাইরে যদি কিছু বলার থাকে বা নেগোসিয়েশন করার থাকে সেক্ষেত্রে আমরা বসবো, আদারওয়াইজ বসবো না। এছাড়া আরেকটা বিষয় হচ্ছে ইরানের যেই পিস টক চলার জন্য যেই শর্তগুলো দেওয়া হয়েছিল ইরানের পক্ষ থেকে, আমেরিকা বেশ কয়েকবার এটা ভায়োলেশন করেছে। তার মধ্যে একটা হচ্ছে তারা ইরানিয়ান যে অয়েল ট্যাঙ্কার গত পরশু দিন 2টা ট্যাঙ্কার ওরা আটক করেছে আমেরিকান নেভি। সো এটা ইরানিয়ানদের কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য ছিল না। এটা স্পষ্টতই যে সিজফায়ারের স্পষ্ট লঙ্ঘন। সো এই জিনিসটা মেনে নেওয়ার কোনোভাবেই কারণ আসে না ইরানিয়ানদের পক্ষ থেকে। এছাড়াও ইরান বলে রেখেছে যে নেক্সট যদি ওয়ার রিজেমশন হয়, এখানে মাঝখানে একটা কথা বলে রাখি যে ইরান কিন্তু নিচে থেকে কোনোভাবে অ্যাটাক করবে না, এটা আপনারা ধরে রাখেন। আজকে থেকে হয়তো বা ইরান অ্যাটাকের শিকার হইতে পারে, আজকে বা আজকে রাত্রে থেকে হতে পারে আমেরিকা ইসরায়েল দ্বারা। সো ইরানিরা প্রথমে কখনো আগেও অ্যাটাক করেনি, এখনও করবে না। আই হোপ যে প্রথম অ্যাটাকটা বরাবরের মতো আমেরিকা বা ইসরায়েলের পক্ষ থেকে আসবে। এবং ইরানিরা এখানে নেক্সট ওয়ার প্ল্যানের অংশ হিসেবে বেশ কিছু হুমকি দিয়ে রেখেছে। এবং এর মধ্যে অন্যতম হচ্ছে ইরান বলেছে লাস্ট যে ওয়ার ফেজটা ছিল ওখানে যে ওয়েপনগুলো ইউজ করা হয়েছিল সেগুলো ছিল পুরনো ওয়েপন, কিছু হয়তো বা আধুনিক ওয়েপন ছিল, তবে মোস্ট অফ দেম হচ্ছে আপনার পুরনো ওয়েপন। এবং নেক্সট টাইম যে ওয়েপন, সেকেন্ড ফেজে যে ওয়েপনগুলো ব্যবহার করা হবে সেগুলো খুবই বিধ্বংসী হবে এবং ইসরায়েল এবং আমেরিকার জন্য এটা হবে একদম বলা যায় ডিজাস্টার। ইসরায়েল এবং আমেরিকাকে এমনভাবে একটা হুমকি দেওয়া হয়েছে যে ইসরায়েলকে গুড়িয়ে দেওয়া হবে, এই ধরনের একটা হুমকি অলরেডি ইরানের পক্ষ থেকে দেওয়া হয়েছে। এছাড়াও ইরান নেক্সট ওয়ার ফেজের ফার্স্ট রাউন্ডে যে কাজটা করবে তারা বলে রেখেছে যে আপনার হরমুজ প্রণালীতে অবস্থানরত যতগুলা শিপ রয়েছে এই শিপগুলা থেকে যেন ক্রুদেরকে ইভ্যাকুয়েট করা হয়, মানে ক্রুদেরকে যেন সরিয়ে নেওয়া হয়। দ্যাট মিনস ইরানের প্রথম টার্গেট হবে ওই সকল শিপ যেগুলা হরমুজ প্রণালী পার করার জন্য অপেক্ষারত অবস্থায় বিগত প্রায় 1.5-2 মাস ধরে দাঁড়িয়ে আছে ইরান ব্লকেডের কারণে এবং আমেরিকান ব্লকেডের কারণে। সো এইটা কেন ইরান করবে, এখানে যদি আমরা বিশ্লেষণ করতে যাই তাহলে এটা করার মূলত কারণ হচ্ছে
ইরানের যেই দুইটা শিপ সিজ করা হয়েছে আমেরিকান নেভি দ্বারা, সো পুরো পৃথিবী এইখানে পুরো চুপ ছিল এবং এখানে ওদের পক্ষ হয়ে বা যে আমেরিকা যে এই ধরনের একটা অন্যায় কাজ করেছে সেটার বিরুদ্ধে কেউ কথা বলেনি। দ্যাট মিনস এইটা পুরো পৃথিবীকে দায়ভার নিতে হবে এবং এরই প্রেক্ষাপটে এর অংশ হিসেবে মূলত ইরান হরমুজ প্রণালীতে অবস্থানরত শিপগুলোকে ডুবিয়ে দেওয়ার প্ল্যান করেছে। নেক্সট রাউন্ডে হচ্ছে ওরা আপনার গালফ কান্ট্রি পুরা এন্টায়ার জিসিসি ওরা ইয়ে করে দিবে, ডিস্ট্রয় করে দিবে। ওরা অলরেডি ইরানিয়ান যে ইকোনমি ওটা খুবই খারাপ অবস্থায় আছে এবং এইভাবে কিছুদিন চলতে থাকলে কিন্তু ইরানিয়ান যেই ইকোনমিটা ফল করবে এবং ওদের ওখানে টিকে থাকাটাই পসিবল হবে না। সো ইরানের কথা হচ্ছে ওরা যদি টিকে থাকতে না পারে তাহলে গলফের কোনো দেশই টিকে থাকতে পারবে না। এর প্রধান ওদের নেক্সট ওয়ার ফেজের প্রথম দিকের আরেকটা ওয়ার প্ল্যান হচ্ছে ওরা যতগুলা তেলের পাইপলাইন আছে বিভিন্ন দেশে জিসিসির সবগুলা পাইপলাইনকে ওরা ডিস্ট্রয় করে দিবে। বড় বড় যে কোম্পানিগুলো সৌদি আরামকো হতে শুরু করে বড় বড় যে কোম্পানিগুলো রয়েছে ওদের সবগুলা পাইপলাইন ডিস্ট্রয় করে দিবে এবং ওয়াটার ডিস্যালিনেশনের জন্য যেই ইয়েগুলো প্ল্যান্টগুলো রয়েছে ওই প্ল্যান্টগুলোকে ওরা ধ্বংস করে দিবে। মিডল ইস্টে মূলত ওয়াটার ডিস্যালিনেশনের যে প্ল্যান্টগুলো জাস্ট ওই একটা জায়গাতে হিট করলে ওই যে পুরা এন্টায়ার রিজনটা হচ্ছে আপনার বসবাসের অযোগ্য হয়ে যাবে এবং ইরান এগুলাকে ডিস্ট্রয় করার লিটারালি পুরোপুরি ডিস্ট্রয় করে ফেলার খুব ভালোভাবে কিন্তু ওরা ক্ষমতা রাখে এবং এটা ওরা করতে পারবে। আর এর একটা বড় ইফেক্টেড হবো কিন্তু সরাসরি বাংলাদেশের কারণ হচ্ছে আমাদের প্রবাসী অনেক ভাইয়েরা প্রায় 1 কোটির কাছাকাছি থাকে প্রায় শুধুমাত্র সৌদি আরবে। তাহলে দেখেন পুরা জিসিসি জুড়ে কতগুলো কান্ট্রি আছে এবং প্রত্যেকটা কান্ট্রিতে কিন্তু আমাদের বাংলাদেশিরা আছে প্রচুর পরিমাণে। তো আমাদের প্রবাসী ভাইদের কিন্তু ওখানে থাকাটা অনেক বেশি কঠিন হয়ে যাবে, প্রায় থাকা পসিবলই হবে না। ওখানে ওয়াটার ডিস্যালিনেশন প্ল্যান্টগুলোর দ্বারা মূলত ওখানে ওয়াটার পিউরিফায়ার করা হয় এবং খাবার যোগ্য যে পানিটা ওখান থেকে মূলত প্রোভাইড করা হয়। সো বুঝতেই পারতেছেন নেক্সট ওয়ার প্ল্যান কতটা কঠিন হতে যাচ্ছে। আর একটা মজার বিষয় হচ্ছে যে কি ইরান লাস্ট যেই ওয়ার ফেজটা ছিল ওই ওয়ার ফেজের মধ্যেও কিন্তু ওদের অস্ত্র উৎপাদন বন্ধ ছিল না এবং নতুন নতুন ধরনের আরও অস্ত্র কিন্তু ওরা রিভিল করার বা টেস্ট করার চেষ্টা করেছে এবং করেছে এবং এটাও বলে রেখেছে তারা এই ধরনের টেস্ট করা অস্ত্রই নেক্সট ওয়ার ফেজে কিন্তু ওরা ইউজ করবে। এর মধ্যে আরেকটা ঘটনা ঘটতে গিয়েছে, পুরো পৃথিবী যখন সিজ ফায়ার বা পিস টক নিয়ে ব্যস্ত তারই মধ্যে ইসরায়েল কিন্তু সে তার কাজ বন্ধ রাখেনি। সে লেবাননের বেশ কিছু একটা বেশ বড় একটা জায়গা জুড়ে সে একটা রেড লাইন টেনে দিয়েছে বা ইয়েলো লাইন টেনে দিয়েছে এবং বলা হয়েছে যে এখান থেকে কোনো ধরনের লেবানিস এখানে যেন কোনো ধরনের লেবানিস না থাকে, যদিও ওদের বসত বিটা বা পুরো জায়গাটা হচ্ছে লেবাননেরই এবং ওখানকার স্থানীয় মানুষজনেরই এবং ওদেরকে ওখান থেকে সরে যেতে বলা হয়েছে এবং এখানে যাতে কখনো আর ফিরে আসবে এই ধরনের চিন্তাভাবনা যেন না করে। দ্যাট মিনস ওই পুরো অঞ্চলটা লেবানন থেকে ইসরায়েল অলরেডি দখল করে ফেলেছে এবং এটা যে ওরা ওদের গ্রেটার ইসরায়েলের অংশ করতে চাইছে তারই একটা প্রমাণ। এবং দুঃখের বিষয় ইসরায়েলের এই এক্সপানশন যেই নীতিটা ওটা কিন্তু পুরা মিডল ইস্ট জুড়ে হবে এবং এটা কিন্তু অলরেডি বলা আছে গ্রেটার ইসরায়েলের অংশ হিসেবে লেবানন, সিরিয়া সহ অলরেডি সিরিয়ার গোলান হাইটস ওরা দখল করে রেখেছে, ফিলিস্তিন তো দখল করেছেই, লিবিয়া, তারপর হচ্ছে আপনার লেবানন অলরেডি দখল করা শুরু করেছে বেশ কিছু অংশ জুড়ে এবং অন্যান্য যে মিডল ইস্টার্ন কান্ট্রিগুলো আছে ইভেন কি সৌদি আরব ইনক্লুডেড সহ বিশাল একটা অংশ জুড়ে গ্রেটার ইসরায়েল করার পরিকল্পনার অংশ হিসেবে মূলত লেবাননের এই দখলদারিত্ব বা অন্যান্য বিষয়গুলো। দুঃখজনক যে বিষয়টা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে গালফের অন্যান্য যে কান্ট্রিগুলা আমাদের মুসলিম যে দেশগুলা সৌদি আরব বলেন বা ইউএই বলেন এই ধরনের যে দেশগুলা ওরা এখনও পর্যন্ত বুঝতে পারছে না আমেরিকা এবং ইসরায়েলের কী প্ল্যান এবং ওরা কীভাবে ইসরায়েলকে এক্সপানশন করতে চাইছে এবং মিডল ইস্টে একটা ওদের একক আধিপত্য বানাতে চাচ্ছে, যেটা ইরানের কারণে করতে পারছে না। এবং পরবর্তী নেক্সট টার্গেট হিসেবে অলরেডি তুরস্ককে বলা হয়েছে গত কিছুদিন আগে, এছাড়া আগে থেকেও বলা হয়েছে এবং এরদোয়ানও কিন্তু অলরেডি ইসরায়েলকে হুমকি দিয়ে রাখা হয়েছে
এটা যদিও সন্দেহের একটা বিষয় যে তুরস্ক আসলেই এটা দিয়ে কত ইফেক্টিভলি কাজ করবে বা আদৌ ইসরায়েলে হামলা করবে কিনা, ওটা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। তো সামনের দিনগুলোতে এই ওয়ারের যে রেজাল্টটা ওইটা কী হবে, এটা হচ্ছে আপনার আমার দৃষ্টিতে খুবই ভয়াবহ হতে যাচ্ছে। নেক্সট ওয়ার্ল্ড যেই ইকোনমি বলেন, খাদ্য বলেন বা ফুড উৎপাদন বলেন, পুরা তারপর হচ্ছে আপনার হেলথ বলেন, মানে এমন কোনো পার্সন থাকবে না পৃথিবীতে, এমন কোনো সেক্টর থাকবে না যেটাতে আপনার ইম্প্যাক্ট রাখবে না। শুধুমাত্র যারা হয়তো বা অ্যামাজন জঙ্গলের মতো জঙ্গলে থাকে অথবা এ ধরনের কোনো রিয়েল ওয়ার্ল্ডের সাথে কানেক্টেড না, ওরাই হয়তো বা ঠিকঠাক মতো সাস্টেন করতে পারবে। বাকিরা আসলেই কতটুকু সাস্টেন করতে পারবে এটা বেশ সন্দিহান। অলরেডি আপনার পৃথিবীর রিলেটেড, কৃষি রিলেটেড যে বড় বড় সংস্থাগুলো রয়েছে ওরা কিন্তু অলরেডি বলে দিয়েছে যে সামনে বিশাল একটা সার সংকট দেখা দিবে, এবং এই সার সংকট যদি দেখা দেয় তাহলে বাংলাদেশ সেই সার সংকট কীভাবে মোকাবেলা করবে। বাংলাদেশের খাদ্য উৎপাদনের জন্য বিশাল পরিমাণ সারের প্রয়োজন হয়, এবং এছাড়া তো অলরেডি গ্যাসের ক্রাইসিস তো আছেই, গ্যাস তেলের ক্রাইসিস তো আছেই। মানে আমি যতটুকু ধারণা করছি এই ক্রাইসিসটা আপনার আমাদের 2019-20 যে মহামারীটা ছিল করোনার, ওঠার থেকেও ডাবল বা ওরসেন হবে, এবং প্রচুর পরিমাণে মানুষ কিন্তু মারা যাওয়ার একটা আশঙ্কা দেখা দিয়েছে যদি না এই ওয়ার কোনোভাবে থামানো যায়। আরেকটা কথা বলা যায় এরই অংশ হিসেবে পিস্টকের প্রেক্ষাপটে আপনার পাকিস্তান কিন্তু চাইছে, সর্বোচ্চ চেষ্টা করছে যে কোনোভাবে এই ওয়ারটাকে থামানোর জন্য। কারণ পাকিস্তান নিজেও কিন্তু এর মধ্যে আপনার জড়িয়ে বেশ একটা নাস্তানাবুদ অবস্থার মধ্যে পড়ে গিয়েছে। কারণ ও অলরেডি আপনার জানেন যে গালফের কয়েকটা দেশের সাথে, বিশেষ করে আপনার সৌদি আরবের সাথে এমন একটা চুক্তি করে রেখেছে যে চুক্তির ধরনটা হচ্ছে এমন যে পাকিস্তানে যদি কেউ হামলা করে সেটা সৌদি আরবে হামলার মতো হবে, এবং সৌদি আরবে কেউ যদি হামলা করে সেটা পাকিস্তানে হামলার মতো হয়ে যাবে। তো ইরান অলরেডি হুমকি দিয়ে রেখেছে যে পুরা এন্টায়ার জিসিসিতে হামলা করবে, তার মানে সৌদি আরবের বাইরে যাবে না। সৌদি আরবে যদি ইরান হামলা করে তাহলে পাকিস্তানকেও যে কোনোভাবে ইরানে হামলা করতে হবে। দ্যাট মিনস ওই ওয়ারটা আর ওখানকার যে মিডল ইস্টার্ন ওয়ার ওই হিসেবে থাকবে না, পুরো ধীরে ধীরে এটা ছড়িয়ে যাবে, হতে পারে এটা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকেও রূপ নিতে পারে। সব কিছু মিলাই খুবই জগা খিচুড়ি একটা পরিস্থিতি। সো দেখা যাক সামনের দিনগুলোতে কী হয়, তবে খুব ভালো কিছু যে হবে এমন কিছু মনে হচ্ছে না এই পর্যন্ত যতটুকু দেখা যাচ্ছে। সো বেস্ট অফ লাক, দেখা যাক কী হয়। আসসালামু আলাইকুম।